আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। আমি মালিহা হোসাইন। সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকারের শপথ চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজের বিরুদ্ধে যে লিভ টু আপিল করা হয়েছিল তার পরবর্তী শুনানি ২৫ নভেম্বর ধার্য করেছেন আপিল বিভাগ। আজ প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এই দিন ধার্য করেন। এর আগে রিটকারী আইনজীবী মোহসিন রশিদ আদালতে তার যুক্তি তুলে ধরেন। পরে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক আবেদনকারীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনেন। শুনানির এক পর্যায়ে মোহসিন রশিদের একটি ফেসবুক স্ট্যাটাসের বিষয় নিয়ে অ্যাটর্নি জেনারেল ও মোহসিন রশিদের মধ্যে কিছুটা উত্তপ্ত বাক্য বিনিময় হয়। পরে আদালত মোহসিন রশিদের কাছে ফেসবুকের বক্তব্যের বিষয়ে লিখিত ব্যাখ্যা চান। একই সাথে পরবর্তী শুনানির জন্য ২৫ নভেম্বর দিন ধার্য করা হয়। অন্তর্বর্তী সরকারের শপথ চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজের শুনানি বিষয়ে আরও জানাতে হাইকোর্টে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। জাবেদ, আজকের শুনানি সম্পর্কে আইনজীবীরা কি বলছেন, কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন। হ্যাঁ মালিহা, সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে কিন্তু বর্তমান যে অন্তর্বর্তী সরকারটি আছে তারা কিন্তু শপথ নিয়েছিল গত বছরের ৮ই আগস্ট। এখন এই শপথটাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের একজন আইনজীবী, সুপ্রিম কোর্টের আইনজীবী মহসিন রশিদ, তিনি হাইকোর্টে আবেদন করেছিলেন। সেই রিটটি কিন্তু সরাসরি খারিজ করে দেন এবং হাইকোর্ট বলেছিল জনগণ মেনে নিয়ে সব কিছু হয়েই এই অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এটা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। তারপর তিনি হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আসলেন। তারপর মামলাটি দীর্ঘদিন ধরে শুনানি হবে, কজ লিস্টে থাকছে, পিছনে থাকছে। এর প্রেক্ষিতে তিনি আসলে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে ফেলেন। স্ট্যাটাসে তিনি বলেছেন যে আসলে বিচারপতিরা এটা শুনানি করতে শুনানি এড়িয়ে যাচ্ছেন। বিচারপতিরা ন্যায় বিচার ব্যবস্থা বাতাসের মতো ধুলছে এবং বিচারপতিদের নিষ্ক্রিয়তা নিয়েও প্রশ্ন তোলেন এই মামলার শুনানির ক্ষেত্রে। এই বিষয়টি আজকে আদালতের নজরে আনেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল। তিনি বলেছেন যে তার যে মেরিট, যেই গ্রাউন্ডে তিনি এখানে এসেছেন, সেইটার শুনানি রাষ্ট্রপক্ষ পরে করবে। আগে একটা জিনিস সেটেল হতে হবে, সেটা হচ্ছে যে তিনি কিভাবে এই ধরনের বক্তব্য রাখেন, ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য, এবং এটা আদালত অবমাননার শামিল। আগে এই বিষয়ে একটা সুরাহা হওয়া উচিত। এর আগেও মহসিন রশিদ এই ধরনের কথা বলেছেন এবং আদালত অবমাননার অভিযোগে তার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়েছিল, আপিল বিভাগ নিয়েছিল এবং উনি হ্যাবিচুয়েটেড, অর্থাৎ এইসব কাজ করে তিনি অভ্যস্ত, এটাও বলেছেন। তারপর আদালতের অনুমতি নিয়ে আবার মহসিন রশিদ বক্তব্য দিতে যান, তখন অ্যাটর্নি জেনারেল উপস্থিত ছিলেন। এক পর্যায়ে অ্যাটর্নি জেনারেল দাঁড়িয়ে তাকে শাট আপ বলেন, থামতে বলেন। উনিও উত্তেজিত হন, উভয় পক্ষের মধ্যে কিছুটা বাকবিতণ্ডা হয় এবং অ্যাটর্নি জেনারেল বলেন যে হি ক্রস হিজ লিমিট, অর্থাৎ মহসিন রশিদ তার ক্রস, তার যে সীমারেখা সেটা অতিক্রম করছেন বারবার। তারপর আদালত তাদেরকে থামিয়ে দেন। থামিয়ে দিলে আবার মহসিন রশিদ বক্তব্য রাখেন, তার যুক্তি দেন। তখন আদালত বলেন, প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রফাত আহমেদ, যে আদালতের সাথে আপনার যে সম্পর্কটা সেটা যেন বজায় থাকে, সুন্দর থাকে। আপনারা কোর্টের কে অ্যাসিস্ট করবেন, এমন কাজ করা ঠিক নয়। তো আপনি আপনার বক্তব্যটার বিষয়ে আমাদেরকে জানাবেন। এবং মহসিন রশিদ পরে আমাদের যেটা বললেন, তিনি ফেসবুকে যে স্ট্যাটাস দিয়েছিলেন সেটা তিনি ডিলিট করে ফেলবেন এবং আগামী ২৫ নভেম্বর যে পরবর্তী দিন ধার্য আছে তার মধ্যেই তিনি একটি এফিডেভিট করে তার ব্যাখ্যা দিবেন, জানাবেন। এবং তিনি বলেছেন যে তিনি প্রস্তুত আছেন সব কিছুর জন্যই। তো তিনি শুনানি করতে চান এবং দেখা যাক এখন ২৫ তারিখ শুনানির পর যে অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে যে চ্যালেঞ্জ করা হয়েছে সেটা আসলে আপিল বিভাগেও টিকবে কিনা। জানছিলাম হাইকোর্টের খবর। ২০২৪-এর জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের যারা ডামি প্রার্থী ছিলেন তাদের আগামী নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ না রাখার দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি প্রদানের মাধ্যমে এই দাবি জানায়। পরে সাংবাদিকদের রাশেদ খান বলেন, গেল ডামি নির্বাচনে স্বতন্ত্রভাবে অংশ নেয়া আওয়ামী লীগের নেতারা আগামী নির্বাচনে
অংশ নেওয়ার সুযোগ পেলে নির্বাচন কমিশনের মাধ্যমেই পুনর্বাসনের সুযোগ পাবে আওয়ামী লীগ। তাই কোনোভাবেই তাদের অংশ নেওয়ার সুযোগ দেওয়া যাবে না। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া নির্বাচনী সংলাপে জাতীয় পার্টি সহ 14 দলকে না ডাকারও দাবি জানায় তারা। 24-এর ডামি নির্বাচনে সরাসরি সম্পৃক্ত ব্যক্তিরা নির্বাচনে অংশগ্রহণ করার চেষ্টা করছে। তাদের উদ্দেশ্য নির্বাচন করা নয়, বরং নির্বাচনের আগে ও নির্বাচনের দিন অরাজকতা সৃষ্টি করে নির্বাচন বানচালের মাধ্যমে আরেকটি ১-১১ সৃষ্টি করে আওয়ামী লীগকে ফিরিয়ে আনা। গাজীপুর 6 আসন বহাল রাখার দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিএনপি নেতাকর্মী ও স্থানীয় জনতা। সকালে গাজীপুরের টঙ্গী কলেজ গেট এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় 1 ঘন্টা পর বিক্ষোভকারীরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। বিক্ষোভকারীরা জানায়, নির্বাচন কমিশনের ঘোষিত গাজীপুর 6 আসনের গ্যাজেট বাতিল করে হাইকোর্টের দেয়া রায়ের প্রতিবাদে সকালে মানববন্ধনের আয়োজন করে। বিক্ষুব্ধরা মহাসড়কের টায়ার জ্বালিয়ে অবরোধ করে। এ সময় তারা ভোটার আধিক্য বিবেচনায় নির্বাচন কমিশনের দেয়া গ্যাজেট বহাল রাখার দাবি জানায়। পাশাপাশি 7 দিনের মধ্যে রিট খারিজ না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। সাভারের ধামরাইতে অভিযান চালিয়ে প্রায় 2,60,00,000 টাকার হেরোইন জব্দ করেছে র্যাব। এ সময় কেতাবুল ইসলাম নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। র্যাব জানায়, গোপন খবরের ভিত্তিতে সকালে ধামরাইয়ের গোয়ালদি এলাকায় নজরুল ইসলাম নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় কেতাবুল ইসলাম নামের মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে 2 কেজি 600 গ্রাম হেরোইন জব্দ করা হয়, যার বাজার মূল্য আনুমানিক 2,60,00,000 টাকা। র্যাব 4 কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন, এসব হেরোইন সাভার, আশুলিয়া, ধামরাই ও মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় চালান করা হতো। নারী ক্রিকেটে অনিয়ম নিয়ে ক্রমেই বাড়ছে অভিযোগ। এবার বয়সভিত্তিক নারী ক্রিকেট দলে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিম ও নির্বাচক সজলের বিরুদ্ধে। গত সেপ্টেম্বরের 7 তারিখে জাতীয় ক্রীড়া পরিষদে চিঠি পাঠায় নারী ক্রিকেট খেলোয়াড় কল্যাণ সমিতি। চিঠির বিষয় ছিল, বেশি বয়সের ক্রিকেটারদের নিয়ে গঠন করা হয়েছে অনূর্ধ্ব 19 নারী ক্রিকেট দল। এছাড়াও আরও কিছু বিষয়ে অভিযোগ জানায় এই সমিতি। এমন অভিযোগের চিঠি তখনই প্রকাশ্যে আসলো যখন জাহানারার অভিযোগ নিয়ে এখনো তদন্ত করছে বিসিবি। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।